খেতে পারবেন। দুটো বিয়ে মানে? আমার আর সোয়ার বিয়ে। ছোঁয়ার? হ্যাঁ, রাফসানের সাথে সোয়ার বিয়ে ঠিক হয়েছে। রাফসান অনেক আগে থেকেই ওকে পছন্দ করে। বাবার বন্ধুর ছেলে হিসাবে আমাদের বাসায় সকলেও তাকে পছন্দ করেছে, এই আর কি। ছোঁয়া কিছু বলেনি। অবশ্য এসব বিষয়েও কথা বলতেও পছন্দ করে না, না বলাটাই স্বাভাবিক। নয়নতারার মুখে সবটা শুনে পরশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এইসব কি শুনতে পাচ্ছে সে? ছোঁয়ার বিয়ে হবে রাফসানের সাথে? 3টা দিন কেটে গেল। এই 3 দিনে মুশফিকের নামটা নিজের মন থেকে যেন এক সেকেন্ডের জন্য সরাতে পারেনি তোহা। কি এমন আছে ছেলেটার মাঝে যে কারণে সে এতটা মগ্ন হয়ে গেল তার মাঝে? তবে কি তোহাও প্রেমে পড়েছে? দাঁড়িয়ে পড়ল সে, চোখ বন্ধ করে মাথাটা ঝাঁকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করল। প্রেমে পড়েছি? অন্তর থেকে যেন উত্তর শুনতে পাচ্ছে সে। হ্যাঁ, প্রেমে পড়েছে সে। মুশফিকের প্রেমেই পড়েছে। মুশফিকের সাথে বাকিটা জীবন কাটাতে চায়, কিন্তু এই কথাটা মুশফিককে জানাতে বড্ড লজ্জা করছে তার। এর আগে তো এমন অনুভূতির কখনো হয়নি তোহার। ফোন হাতে নিয়ে ডায়াল করলো নীলার নাম্বারে। হ্যালো তোহা, এই সময়ে ফোন? দিতে পারি না। তুমি তো সচরাচর ফোন দাও না, তাই বললাম। আমি প্রেমে পড়েছি। সেটা আমি আগে থেকে জানতাম। তা জানিয়েছো পরশকে? তুমি ভুল জানতে, পরশের নয়, তবে মুশফিকের। কাঁথা গায়ে বিছানায় শুয়েছিল নীলা। এক লাফে শোয়া থেকে উঠে বলল, সিরিয়াসলি? হুম। আমার শুনেও যে কি খুশি লাগছে না, কি করে বলবো তোমায়। ওয়েট ওয়েট, ভাইয়াকে জানিয়েছো? হুম, না, তোমাকে প্রথমে জানালাম। এখনো জানাওনি? ও তো শুনে খুশি হয়ে যাবে। আমার লজ্জা করছে। আমি জানাবো? জানাবে? যদি তুমি চাও। ভালো হয়। আগে বলো, তোমাদের বিয়েতে আমায় লেহেঙ্গা গিফট করবে? হেসে ফেললো তোহা। নীলা বলল, আসলে হবে না, বলো বলো। অবশ্যই করব। ওয়েট করো, ভাইয়াকে আমি জানাচ্ছি। ফোনটা রেখে লম্বা একটা নিঃশ্বাস নিল তোহা। পরশ তার জীবনে একজন ভালো বন্ধু হিসেবেই থাকুক না, মুশফিকের ভালোবাসায় নিজেকে রাঙাতে চায় সে। ছোঁয়া খেয়াল করেছে ইদানিং পরশ তার সাথে কথা কম বলছে। প্রয়োজন ছাড়া কোনো কথাই সে বলে না। নিজের প্রিয় ব্যক্তিদের আসনে সে পরশকে জায়গা দিয়েছিল। তার হঠাৎ এমন রূপ দেখছে কেন? সবেমাত্রই হাসপাতাল থেকে আসলো পরশ। ছোঁয়াকে দেখেই বলল, কি ব্যাপার, তুমি এখনো এখানে? আমি থাকতে পারি না রাত 11টা অবধি। কখনো থাকো না, তাই বললাম। আন্টির ব্যথা করছিল, মাথাটা টিপে দিচ্ছিলাম এতক্ষণ ধরে, আর ভাবলাম আপনি আসবেন, খাবার গরম করতে হবে। আমি করে নিব, এসব তোমার করতে হবে না। তোমাকে জাস্ট মায়ের দেখাশোনা করার জন্য রাখা হয়েছে। সেই মা বলেছে তার ছেলের খাবার গরম করে দিতে। কথা বাড়ালো না পরশ। ফ্রেশ হয়ে আসলো সে। ততক্ষণে খাবার গরম করে টেবিলে সাজিয়ে ফেলেছে ছোঁয়া। পরশ বলল, তুমি খেয়েছো? হ্যাঁ। পরশ খাচ্ছে, তার একটু দূরেই বসে আছে ছোঁয়া। এমন একটা মুহূর্ত সে কামনা করলেও অন্যের হবু বউকে নিয়ে সে এসব ভাবতে পারে না, এটা অন্যায়। তবে ছোঁয়াকে একা পেয়ে একটা প্রশ্ন করা থেকে নিজেকে আটকাতে পারেনি সে। আচ্ছা ছোঁয়া, নিজের হবু বরকে ভাইয়া ডাকো কেন? প্রশ্নটা শুনে চমকে গেল ছোঁয়া। তার যতদূর মনে পড়ে এসব বিষয় নিয়ে কখনো সে পরশের সাথে কথা বলেনি। তবে সে কিভাবে জানলো, আর এমন একটা প্রশ্নই বা কেন করলো? কি হলো? ছোট থেকে ভাইয়া ডাকতাম, হুট করে বিয়েটা ঠিক হলো তাই অভ্যেস যায়নি। ছোঁয়ার চেহারার দিকে ভালো করে লক্ষ্য করে পরশ বলল, তুমি এই বিয়েতে রাজি না? খানিকক্ষণ চুপ থেকে ছোঁয়া বলল, কেন নয়, রাজি আমি। তবে আপনি কিভাবে জানলেন আমার বিয়ের কথা? তুমি না বললে কি জানবো না? যদিও তুমি বলনি, তাও আমি জানি। আপনিও কিন্তু আপনার আর তোহা আপুর কথা বলেননি আমায়। পরশ মৃদু হাসলো। ছোঁয়া বলল, আমরা এতটা ফ্রি হইনি যে এসব নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আবার এটাও ঠিক, আমাদের বিয়ে নিয়ে একে অপরের কিছু যায় আসে না। পরশ কোনো জবাব দিল না। ছোঁয়া উঠে বলল, দরজা লাগিয়ে দিন, আমি আসি। গলায় খাবার যেন আটকে যাচ্ছে পরশের। আর খেলো না সে। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে মৃদু স্বরে বলল, আমার অনেক কিছু আসে যায়, সেটা বোঝার ক্ষমতা তোমার নেই ছোঁয়া। সারা তার ঘুম হলো না পরশের।
সকাল সকাল বাগানে এসে হাঁটাহাঁটি করছে সে। এমন সময় দেখা পেল রূপালী। রূপালী এসে সালাম জানিয়ে বলল, ভালো আছেন ভাইয়া? আছি। তুমি? ভালোই। এত সকালে? 10টা থেকে ছোঁয়ার ডিউটি শুরু, তাই চলে এলাম এখন থেকে আড্ডা দিতে। ওর কোনো ধরা বাঁধার ডিউটি নেই। ও কেমন তা তো জানেনি, যে কাজটা করবে মন দিয়ে টাইমলি করবে। রূপালী চলে যেতে চাইলে পরশ বলল, তুমি বলেছিলে ছোঁয়ার কোনো বফ নেই। ও যে হবু বর আছে এটা তো বলোনি। আপনি আমার বফের কথা আজ করছিলেন? আমি জানতে চেয়েছিলাম এই কাজের জন্য বফের সাথে দেখা সাক্ষাৎ করতে কোনো সমস্যা হয় কিনা। হ্যাঁ, ওর বফ নেই, কোনো সমস্যা কেন হবে? আর হবু বর, ওনার সাথে ছোঁয়া বাইরে কোথাও কোনো দিন যায়নি। দু চোখে সহ্য করতে পারে না ওই রাফসানের ছোঁয়া। আর কি বললে? ছোঁয়া পছন্দ করে না রাফসানকে? এই যা কি বলে ফেলেছে রূপালী। বাইরের একটা ছেলেকে এত কিছু বলা উচিত নয়। তাছাড়া ছোঁয়া জানতে পারলে রেগে যাবে। রূপালী মুখে হাসি এনে বলল, মূল কথা হলো আপনি বফের কথা আজ করছেন, আমি ওটারই জবাব দিয়েছিলাম। আসি এখন। সকাল সকাল একটা ভালো খবর পাবে ভাবতে পারেনি পরশ। ছোঁয়া রাফসানকে পছন্দ করে না, তার মানে এ বিয়েতে রাজি না সে। এটাই যে পরশের সুযোগ, এই সুযোগটা তার কাজে লাগাতেই হবে। ছোঁয়া যেহেতু রাফসানকে পছন্দই করে না, বিয়েটা এত সহজে হতেও দিতে পারে না সে। তবে তার দুটো কথা জানতে হবে। এক, রূপালী যা বলল তা কতটুকু সত্য। দুই, কেন ছোঁয়ার অপছন্দ রাফসান। কিন্তু এইসবের উত্তর পেতে কে সাহায্য করবে তাকে? পরশের আরেকটা গুণও রয়েছে, সে ভালো ছবি আঁকতে জানে। তবে মানুষের ছবি খুব কমই আঁকে সে। আজ খুব ইচ্ছে করছে তার ছোঁয়ার ছবি আঁকতে। রুমে এসে ডায়েরি হাতে নিয়ে বসে পড়ল সে। কলম দিয়ে এঁকে ফেললো নিজের মতো করে ছোঁয়ার ছবিটা। ছবিটার পাশে লিখল, ভালোবাসি ছোঁয়া তোমায়। পরশের ফোনটা বেজে উঠতেই সে রিসিভ করলো। পেশেন্টের ফোন এসেছে। কথা বলতে বলতে বারান্দায় গেল। কথা শেষে রুমে এসে দেখলো তার বাবার হাতে ডায়েরিটা। পাশে তার মাও দাঁড়িয়ে আছে। দুজনেই দুজনের মুখ চাওয়াচাই করে পরশের দিকে তাকান। সাফিনা আহমেদ বললেন, কিছুদিন পর বিয়ে তোহার সাথে, এখানে ছোঁয়া কেন? পরশ কি বলবে বুঝে উঠতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে সে। শফিউল আহমেদ মুচকি হেসে বললেন, কিশোর বয়সে প্রেম করে ধরা খেলে চেহারার যে অবস্থা হয় না, তোর সেই অবস্থা হয়েছে। সাফিনা আহমেদ বললেন, প্রেম মানে? ছোঁয়া জানে ওর বিয়ে ঠিক হয়ে আছে, তারপরেও ওর সাথে প্রেম করবে কেন? এবার মুখ খুলল পরশ। ছোঁয়া নিয়ে কিছু বলো না মা, ওর এসব বিষয়ে আইডিয়াও নেই। মানে? পরশ মা বাবাকে নিয়ে বিছানার উপরে বসলো। সে বসলো দুজনের ঠিক মাঝখানে। লম্বা কয়েকটা নিঃশ্বাস ফেলে বলল, আমি ভালোবাসি ছোঁয়াকে। শফিউল আহমেদ খুশি হলেন কথাটা শুনে। ছোঁয়াকে ছেলের বউ হিসেবে অপছন্দ নয় তার। এই কয়েকটা দিনেই মেয়েটা তার মন জিতে নিয়েছে। কিন্তু সাফিনা আহমেদ খুশি হতে পারলেন না। তোহার কথাও ভুলতে পারে না সে। নিজে গিয়ে মেয়েটার বাসায় বিয়ের কথা বলেছিলেন। তিনি বললেন, তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। আমি প্রেমে পড়েছিলাম, এটা তো তুমি বুঝতে পেরেছিলে তাই না? হ্যাঁ। এই সেই মেয়েটি মা, ওর প্রেমেই পড়েছিলাম আমি। ওর জন্যই অপেক্ষায় ছিলাম, বিয়েও করতে রাজি ছিলাম না ওর জন্যই। মানেটা কি পরশ? বুঝছি না আমি কিছুই। শুরু থেকে সবটা তাদের খুলে বলল পরশ। সব বলার পর সে বলল, মা তুমি বলেছিলে সে যদি আমার হয় তবে ফিরে আসবে আমার কাছে। আজ সে ফিরে এসেছে, কিভাবে নিজেকে আটকাই বলো? কিন্তু তোহা, মেয়েটার কি দোষ? ও সব জানে মা, ওর কোনো সমস্যা নেই। কি বলছিস? হ্যাঁ, ওকে আমি ছোঁয়ার কথা বলেছি। ওর বাবা না আসা পর্যন্ত আমাকে হেল্প করতে বলেছি, যাতে করে আমি ছোঁয়ার মন জিততে পারি। আর ও তোমাদের মন। সময় দরকার ছিল আমার। শফিউল আহমেদ বললেন, শুধু মন যেতে নি ছোঁয়া, ভালোবাসাও জিতে নিয়েছে আমাদের। সাফিনা আহমেদ বললেন, তোহা জানে, বুঝলাম। তোহার ফ্যামিলি? পরশ জবাব দিল, জানে না। আমার ওর মায়ের সাথে কথা হয়েছিল, আমি নিজে গিয়ে তাদের নিয়ে কথা বলেছি। কিন্তু যে পাত্রী সে সবটা জানে। সে চুপ আছে কেন? তুই বলেছিস তাই, নাকি অপেক্ষা করছে তোর জন্য? পরশ হেসে বলল, আমরা শুধুই বন্ধু মা। দেখ পরশ, ছোঁয়াকে নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোহাকে আমি ছোঁয়ার আগে থেকে চিনি। ওর মনে কষ্ট দিতে পারবো না আমি।
সাফিনা আহমেদ উঠে চলে গেলেন। শফিউল আহমেদ বললেন, বাবার সাপোর্ট যে পাচ্ছিস শকর কর। হুম, করছি। মাকে রাজি করাও না প্লিজ। আই উইল ট্রাই মাই বেস্ট ডিয়ার। সকাল সকাল ঘুম ভাঙতেই উঠে বসে তোহা। ফোনটা হাতে নিয়ে দেখলো কটা বাজে। মুশফিকের মিসড কল দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। নীলার সাথে কথা বলার পর প্রায় অনেকক্ষণ মুশফিকের কলের অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। মোবাইল সাইলেন্ট থাকার কারণে বুঝতেও পারেনি। ইস, কি ভাবছে মুশফিকটা। তাড়াতাড়ি ডায়াল করলো সে মুশফিকের নম্বরে। একবার রিং হতেই রিসিভ করে বলল, ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি বুঝেছি তুমি ঘুমিয়ে পড়েছিলে। মন ভালো থাকলে ঘুম আসাটা স্বাভাবিক। মুশফিকের কথাটা শুনে মনে হচ্ছে অনেক দিনের সম্পর্ক তাদের। কত সহজে আপন করে নিল তাকে সে। তোহা হাসলো। মুশফিক জানতে চাইলো, কোনো দ্বিধা নেই তো মনে আমাকে নিয়ে? নীলাকে কিন্তু লেহেঙ্গা দিতেই হবে। মানে? আমাদের বিয়েতে ঘটকালি করলো না ও। ওহো, ঘটক রানীর জন্য উপহারের শেষ থাকবে না। এবার যেটা শোনার জন্য এতদিন অপেক্ষা করছি, কাল রাতে তো রীতিমতো ছটফট করেছি, সেটা শোনাও। কি? বুঝো না? নিশ্চুপ তোহা। মুশফিক বলল, বলবে না? ভালোবাসি। শান্তি। কিছুক্ষণ মুশফিকের সাথে কথা বলার পর ফোনটা রেখে ভাবতে লাগলো তোহা। প্রেমে তো পড়েছিস, এবার সব সামাল দে তোহা। মায়ের রুমে আসলো পরশ। তিনি বিছানার একপাশে বসে রয়েছে মুখ গোমরা করে। পরশ তোর সামনে হাঁটু গেড়ে মেঝেতে বসে বলল, তোমার পছন্দ নয় ছোঁয়াকে? আমার তোহাকেও অপছন্দ নয়। কিন্তু আমি ভালোবাসি ছোঁয়াকে। তোহা তোকে ভালোবাসে। ওর মায়ের সাথে কথা বলে ফেলেছি আমি। কথা বলেছো, বিয়ে হয়নি এমন তো না মা। আমার একটা বউ আছে, আমি আরেকটা বিয়ে করতে চাইছি। কিসব বলছিস? তুমি বুঝছো না আমার কথা। এখন যা একটু। পরশের ফোনটা বেজে উঠল। হাতেই ছিল ফোনটা। তোহার কল এসেছে। তুহার ফোন এত সকালে? রিসিভ কর। আমি শুনতে চাই কি বলে। আমি জানতে চাই ও সোয়ার কথা জানে কিনা, নাকি তুই আমাকে মিথ্যে বলছিস। তোমার এমন মনে হয়? রিসিভ কর আর লাউড স্পিকারে দে। পরশ বিছানার উপরে পা তুলে বসে পড়ে। রিসিভ করে বলল, গুড মর্নিং তুহা, কি খবর তোর? আমি ভালো আছি, তোর কি খবর? ভালো আছি। আচ্ছা শোন। তুই শুন পরশ, আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বল। আমি প্রেমে পড়েছি। কথাটা শুনে যেন ঝাটকা খেলো পরশ। সাফিনা আহমেদের মুখের দিকে তাকালো সে। তার মুখের ভঙ্গি এমন যেন পরশ অপরাধী। তোহা কি তাকে ভালোবাসার কথা জানাবে? এটা কিভাবে সম্ভব? পরশ বলল, এই এই, তুই আবার আমার লাইফে ভিলেন ক্যারেক্টার প্লে করতে চাস না বললাম। তোহা হাসতে থাকলো। পরশের ভয়ে গলা শুকিয়ে আসছে। তোহা কি বলতে চাচ্ছে? তোহা হাসি থামিয়ে বলল, সবাই জানে তোর সাথে আমার বিয়ে, তুই আমাকে ঠকাতে পারিস না পরশ। দেখ, আমি তোকে সুখে রাখতে পারবো। তোর ছোট ছোট চাহিদাগুলো আমি জানি। এখন আমি তোকে ভালোবাসি। প্লিজ না করিস না এই বিয়েতে, ভুলে যা ওই ছোঁয়াকে। পরশের হাত থেকে মোবাইলটা পড়ে গেল বিছানার উপরে। সাফিনা আহমেদ তার হাতে ধরিয়ে দিলেন ফোনটা। আবার ইশারায় বললেন কথা বলার জন্য। পরেশ কিছুক্ষণ চুপ থেকে উচ্চ শব্দে হেসে উঠল। সাফিনা আহমেদের সাথে অবাক হলো তোহাও। পরশ হাসতে হাসতেই বলল, তোকে আমার থেকে ভালো খেয়েছে নে। তুই মজা করছিস আমার সাথে? আসলে কাহিনী কি বলতো? যাহ বাবা, ধরা খেয়ে গেলাম। হাফ ছেড়ে যেন বাঁচলো পরশ। কয়েক সেকেন্ডের জন্য এসব সত্য ভেবেছিল। ভালোবাসা যে কোনো বাদ মানে না, কিন্তু তার বন্ধুত্বের উপরে পূর্ণ বিশ্বাস ছিল। তাই তো তোহার দুষ্টুমি বুঝতে দেরি হলো না তার। পরশ বলল, কাহিনী কি? মুশফিক নামক এক ছেলের প্রেমে পড়েছি। সাফিনা আহমেদ চমকে উঠলেন। পরশ বলল, কি বলছিস? হ্যাঁ, কবে? এই কয়েকদিনই। এত জলদি কারোর প্রেমে পড়বো বুঝিনি। বুড়ি হয়ে যাচ্ছিস, জলদি লাগছে? সেই জলদি নয়, তার সাথে পরিচয় বেশি দিনের নয়। আরে ছোঁয়াকে প্রথম দেখেই প্রেমে পড়েছিলাম আমি। তোর ব্যাপারে সব জানা আমার। এখনের কি অবস্থা? এখনের অবস্থা আমার বাসায় সব জেনে গিয়েছে। হ্যাঁ, তুইও তো বাসায় সব জানাতে পারিস। আর অপেক্ষা করতে হবে না। ছোঁয়া জানে? জানে না, একটু সমস্যা আছে। কি?
পরে বলবো, এখন রাখছি। আচ্ছা। ফোন রেখে মায়ের দিকে তাকালো পরশ। সাফিনা আহমেদ হেসে বললেন, তার মানে তুই আর তোহা শুধু বন্ধু ছিলিস? বিশ্বাস হলো তো? হ্যাঁ। তাহলে কোনো আপত্তি আছে আর? হুম, নেই। খুশিতে মাকে জড়িয়ে ধরলো পরশ। তিনি বললেন, আমি আজই সোয়ার মায়ের সাথে কথা বলবো। পরশ মাকে ছেড়ে দিল। একটু সমস্যা আছে মা। কি? ছোঁয়ার না বিয়ে ঠিক হয়ে আছে। কথাটা শুনে হাসবেন নাকি মন খারাপ করবেন বুঝলেন না সাফিনা আহমেদ। তিনি বললেন, কি শুরু করলি তোরা? এখন আবার সোয়ার বিয়ে ঠিক? তাহলে কিসে কি হবে? আমি কারো বিয়ে ভাঙতে পারবো না। ভাঙতে হবে না, কারণ ওই পাত্রকে ছোঁয়ার পছন্দ নয়। মতের বিরুদ্ধে বিয়ে ঠিক করেছে। এমনই কিছু। এখন কি হবে? ছোঁয়ার তো ওকে পছন্দ নয়, তাই আমি ওর মনে জায়গা করতেই পারি। হ্যাঁ? তবে জানতে হবে কেন রাফসানকে ওর অপছন্দ। কিভাবে জানবি? মায়ের দিকে তাকিয়ে দুষ্ট একটা হাসি দিল পরশ। তিনি বললেন, কি কুবুদ্ধি করছিস? একমাত্র তুমি আমাকে হেল্প করতে পারো। তুমি বের করবে রাফসানকে ছোঁয়া কেন পছন্দ করে না। আমি কিভাবে বের করব? ছোঁয়াকে জিজ্ঞেস করে? না, ছোঁয়া এসব বিষয়ে কথা বলতে পছন্দ করে না। তবে ওর মাকে জিজ্ঞেস করবে। ওর মাকে আমি কিভাবে জিজ্ঞাসা করব এসব? তুমিও একজন মা, সেই হিসেবে পারোই। সাধারণভাবেই জানতে চাইবে কেন ছোঁয়া পছন্দ করে না রাফসানকে। আমি জানতে চাইলেই তিনি বলবেন? তুমি চাও না তোমার ছেলে তার ভালোবাসা পাক? দিলি তো ইমোশনাল করে। পারবে তুমি? দেখ কিভাবে পেটের কথা বের করে আনি। মা ছেলে হাসতে থাকলো। শফিউল আহমেদ এসে বললেন, মাকে রাজি না করিয়ে আড্ডায় বসে গিয়েছিস? জানতাম তোর দ্বারা হবে না, আমাকেই বোঝাতে হবে। দেখো সাফিনা, ছোঁয়া ভীষণ ভালো মেয়ে, ওকে আমার পুত্রবধূ হিসেবে পছন্দ। সাফিনা আহমেদ হেসে বললেন, হয়েছে, এখন আর কষ্ট করতে হবে না। তুমি না চাইলেও আমি ছোঁয়াকে পুত্রবধূর রূপে এ বাড়িতে আনবো। বাহ, এত তাড়াতাড়ি মেনে নিল কিভাবে? পরশ উঠে বলল, আমি তোমার সাথে কথা শেষ করিনি, তখন কথা বলিনি। তুমি বাবাকে বোঝাও কেন রাজি হয়েছো। ঘুম থেকে উঠে বসলো ছোঁয়া। পায়ের দিকে চোখ পড়তেই নুপুর জোড়া দেখলো সে। নুপুর জোড়া খুলে হাতের মুঠোয় নিয়ে উঠে পড়ল। ড্রয়ারে রেখে ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। সাফিনা আহমেদের কাছে আসে। সাফিনা আহমেদ ছোঁয়াকে ইশারায় কাছে ডাকলেন। রুমের মাঝে রফিউল আহমেদও ছিলেন। ছোঁয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন তিনি। সাফিনা আহমেদ ছোঁয়াকে নিজের মেয়ের মতোই আদর করেন, কিন্তু আজ হঠাৎ এভাবে জড়িয়ে ধরার কারণ বুঝতে পারল না ছোঁয়া। সে বলল, আজ আমার জন্মদিন না, কিন্তু জানি। আমি এই বাড়ি ছেড়েও যাচ্ছি না। যেতে দিব না। তবে সকাল সকাল এত মহব্বতের কারণ? ছোঁয়াকে ছেড়ে তিনি বললেন, ওরে পাগলি, মা কি মেয়েকে এমনিতেই আদর করতে পারে না? তা পারে, তবে কেন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। আর আদরই করব না তোমাকে? খুশি? সাফিনা আহমেদকে জড়িয়ে ধরে ছোঁয়া বলল, ওলে বাবালে, আমি তো একটু রসিকতা করছিলাম। শফিউল আহমেদ বেরিয়ে এলেন রুম ছেড়ে। তার চোখে পানি চলে এসেছে এমন একটা দৃশ্য দেখে। বড় ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। ছেলে পর করে দিয়ে বউ নিয়ে অন্য দেশে বাড়ি জমিয়েছে। তার দৃঢ় বিশ্বাস ছোঁয়া তাদের অনেক ভালোবাসা দিবে, হাসি খুশিতে ভরিয়ে রাখবে এই বাড়িটা। বিকেলে বাগানে বসেছিলেন আফিয়া জান্নাত। নিজের রুমের বারান্দা থেকে তাকে দেখতে পেয়ে নিচে নেমে এলেন সাফিনা আহমেদ। আফিয়া জান্নাত তাকে দেখে দাঁড়িয়ে পড়লেন। সাফিনা আহমেদ বললেন, আরে বসুন বসুন, গল্প করি দুজনে। দুজনে বসে পড়তে সাফিনা আহমেদ নয়নতারার কথা তুললেন। নয়নতারা বিয়ে শুনেছি, তা ছেলে কি করে? দেশের বাইরে থাকে। জানাশোনা কেউ? হ্যাঁ, ছেলের বাবা আমার স্বামীর বাল্যকালের বন্ধু। বাবারা বিয়েটা ঠিক করেছে বুঝি? হ্যাঁ। নয়নতারার মত আছে তো? বাবার মতো মানেই তার মতো ছিল। অনেক আগে থেকে বিয়েটা ঠিক করা। আর রাফসানকে বিয়ে করতে ছোঁয়া রাজি তো? তার দিকে অবাক হয়ে তাকালেন আফিয়া জান্নাত। সাফিনা আহমেদ বললেন, ছোঁয়াকে আমি নিজের মেয়ের মতোই দেখি। আমার কেন যেন মনে হচ্ছে ও এই বিয়েতে রাজি নয়। আমিও ওর মা, আমিও ওর মায়ের মতো। তাই জানতে চাচ্ছিলাম, মেয়েটা এই কদিনেই মনে জায়গা করে নিল তো? বিয়েতে রাজি না এমন কিছু নয়। রাফসানকে তো অপছন্দ।
আফিয়া জান্নাত চিন্তায় পড়ে গেলেন। ছোঁয়া কি তাদের কিছু বলেছে? ছোঁয়ার মা হিসেবে এতটুকু ভরসা আছে যে সে কিছু বলবে না। তবে তিনি এসব কেন জানতে চাইছেন? সাফিন আহমেদ বললেন, মেয়েটার জন্য বড্ড চিন্তা হচ্ছে। সে যদি রাফসানকে পছন্দ নাই করে তবে কি দরকার বিয়েটা করানোর?